একটা লোক নিজের হাতে আলতো করে থাপ্পড় দিল আর সাথে সাথে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। সে বাড়ি ফিরে বারান্দা জুড়ে পানি ভরা হাঁড়ি পাতিল সাজিয়ে রাখল ভূতকে ঘরে ডাকার জন্য। কিন্তু সে ভাবতেও পারেনি এবার ভূতের টার্গেট খোঁজ সে নিজেই। কেন এমন হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় ঠিক এই ঘটনার 2 বছর পর। হিদেকি মারা গেছে আর তার স্ত্রী কানি এখন তার মেয়ে চিসাকে নিয়ে একা থাকে। একদিন কানির মা তাকে ফোন করে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু কানি সেটা শুনে উল্টো বিরক্ত হয়। সে মনে মনে ভাবে সারা জীবন তো কোনো খোঁজ খবর নিলে না, এখন আসছে নাটক করতে। সে সরাসরি মাকে বলে দেয়, আমাকে দয়া করে বিরক্ত করো না, আর ফোনটা রেখে দেয়। হিদেকি মারা যাওয়ার পর কানিকে আবার চাকরিতে জয়েন করতে হয়েছে। একে তো অফিসের কাজের প্রেশার, তার উপর মেয়ে চিসাকে সামলানো, সব মিলিয়ে কানি হিমশিম খাচ্ছে। বস তার উপর বিরক্ত, ওদিকে চিসাও সারাক্ষণ তার বাবার জন্য কান্নাকাটি করে। সব মিলিয়ে কানির মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, যার প্রভাব পড়ে তার বাচ্চার উপর। একদিন চিসা খুব অসুস্থ হয়ে পড়ে। কানি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার চিসার হাতে কিছু কালশিটে দাগ দেখতে পায় আর কানিকে ওয়ার্নিং দেয়, মায়ের মানসিক চাপের প্রভাব বাচ্চার শরীরের উপর পড়ছে। কানি অসহায় হয়ে পড়ে। তার কষ্ট ভাগ করে নেওয়ার মতো আসলে কেউ নেই। হিদেকি মারা যাওয়ার পর সে শ্বশুরবাড়ির সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছে। হিদেকির মা যখন তাকে জিজ্ঞেস করেছিল, স্বামী মারা গেল, তুমি তো এক ফোঁটা কাঁদলে না, তোমার কি কষ্ট হয় না? কানি কোনো উত্তর দিতে পারেনি, কারণ সত্যি বলতে তার আসলেই কোনো কষ্ট হয়নি। কারণ হিদেকির মধ্যে ওই তথাকথিত পারফেক্ট বাবার উপর থেকে তার মন অনেক আগেই উঠে গিয়েছিল। তাই হিদেকির মৃত্যুর খবর শুনে সে উল্টো হাঁপ ছেড়ে বেঁচেছিল। আসলে হিদেকি বেঁচে থাকতেই কানির মন তার থেকে দূরে সরে গিয়েছিল। একদিন হিদেকির বন্ধু কিন্দা তাদের বাসায় আসে। সেদিন হিদেকি বাসায় ছিল না, সে তার সেই বাবাদের গ্রুপ মিটিংয়ে গিয়েছিল। আসলে হিদেকি বাচ্চা পালতে চাইতো না, ঝামেলা মনে করত, কিন্তু ব্লগে শো অফ করার জন্য সে ভালো বাবার নাটক করত। কানি হিদেকির ব্লগ পড়ে দেখেছিল, বিশেষ করে যেদিন হিদেকি লিখেছিল যে সে তার মেয়ের জন্য কতটা স্যাক্রিফাইস করেছে। সেটা পড়ে কানি অবাক হয়ে যায়, কারণ বাস্তবে হিদেকি কিছুই করেনি, পুরোটাই ছিল মিথ্যা লোক দেখানো। কানি যখন মানসিকভাবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল, তখন হিদেকির বন্ধু কিন্দা সেই সুযোগটা নেয়। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। হিদেকি মারা যাওয়ার পর এই কিন্দাই কানিকে চাকরি খুঁজে পেতে সাহায্য করে। কানি নিজেকে খুব ছোট মনে করে। সে ভাবে, আমার মতো জঘন্য মায়ের পেটে জন্মানো মেয়ে তো সাফার করবেই। সে কখনোই তার নিজের মায়ের মতো হতে চায়নি, কিন্তু পরিস্থিতির চাপে সে এখন তার মায়ের মতোই আচরণ করছে। এদিকে হিদেকি মারা যাওয়ার পর ওকাল্ট রাইটার নোজাকি প্রায়ই কানির খোঁজ খবর নিতে আসে। নোজাকি খেয়াল করে যে সেই ভয়ঙ্কর আত্মা বগিওয়ান এখনও তাদের পিছু ছাড়েনি। সে আগের 2 বারের হামলার আলামত চেক করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। যেই রক্ষা কবচ বা তাবিজগুলো ছেঁড়া হয়েছিল, সেগুলোর কাটিং প্যাটার্ন আলাদা। একটা খুব নিখুঁতভাবে ছেঁড়া আর একটা এবড়ো খেবড়ো। নোজাকি যখন এটা ধরে ফেলে, তখন কানি আর মিথ্যে বলে না। সে স্বীকার করে যে প্রথমবার কোনো ভূত বা আত্মা তাবিজ ছেড়েনি, ওটা কানি নিজেই কাঁচি দিয়ে কেটে ফেলেছিল। কিন্তু কেন? সেদিন হিদেকি ফোন করে বলেছিল রাতে বাইরে খাবে, কিন্তু কানি ততক্ষণে অনেক কষ্ট করে রান্না শেষ করে ফেলেছে। হিদেকি খুব চালাক ছিল। সে মেয়ে চিসাকে জিজ্ঞেস করে যে, মামনি তুমি কি খেতে চাও? চিসা তো বাচ্চা মানুষ, সে বায়না ধরে অমলেট রাইস খাবে। ব্যাস, হিদেকি মেয়ের দোহাই দিয়ে কানির রান্না করা খাবার বাদ দিয়ে বাইরে খেতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কানি সেদিন মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে জানত হিদেকির আসলে মেয়ের পছন্দের প্রতি কোনো দরদ নেই। সে শুধু রেস্টুরেন্টে গিয়ে হ্যাপি ফ্যামিলির কয়েকটা ছবি তুলে ব্লগে আপলোড করতে চায়। স্বামীর এই ভণ্ডামি আর সহ্য না করতে পেরে রাগের চোটে কানি সেই তাবিজটা কেটে ফেলেছিল। নোজাকি বুঝতে পারে হিদেকির অবচেতন মনই আসলে বগিওয়ানকে ডেকে এনেছিল। নোজাকি কানির বাসায় আর একটা নতুন তাবিজ দেখতে পায়। কানি জানায় এটা কিন্দা দিয়েছে প্রোটেকশনের জন্য। যাওয়ার সময় নোজাকি কানিকে সান্ত্বনা দিয়ে বলে, হিদেকি হয়তো ভণ্ড ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে তার পরিবারকে বাঁচাতে নিজের জান দিয়ে দিয়েছে। নোজাকি চলে যাওয়ার পর কানি একটা অদ্ভুত হাসি দেয় এবং কিন্দা দেওয়া বাটিটা আছাড় মেরে ভেঙে ফেলে। এখান থেকেই কানির আসল রূপ বের হতে শুরু করে। সে বুঝতে পারে মেয়েরা সংসারের জন্য যত স্যাক্রিফাইস করুক, কেউ তার দাম দেয় না। কিন্তু হিদেকির মতো পুরুষ যে বাচ্চার বিপদেও মোবাইল টিপতে ব্যস্ত থাকে, সে নাকি দায়িত্বশীল বাবা। কানি ঠিক করে সে আর কারোর জন্য বাঁচবে না। সে বসের ঝাড়ি খাওয়া বা অন্য অভিভাবকদের কথা গায়ে মাখা বন্ধ করে দেয়। সে চিসাকে নিয়ে শপিংয়ে যায়, নতুন জুতো কিনে দেয়। কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায় দোকানের আয়নায় একটা সবুজ আলো জ্বলছে, আর চিসা বারবার এক আপুর কথা বলছে। বোঝা যায় এই আপু আর কেউ না, ছোটবেলায় হিদেকি যে মেয়েটাকে ধোঁকা দিয়েছিল, সেই অতৃপ্ত আত্মাই এখন চিসার বন্ধু সেজেছে।
3 দিন পর কানি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সব মায়া দয়া সংসার এমনকি নিজের মেয়ে চিসাকেও ছেড়ে নিজের মতো করে বাঁচবে। ঠিক এই সময় মাকোতো, সেই গোলাপি চুলের মেয়েটি, তাদের বাসায় আসে। কানি সুযোগ পেয়ে মাকোতোর কাছে চিসাকে রেখে কিন্দার সাথে ডেটে চলে যায়। মাকোতো চিসার সাথে খেলছিল, এমন সময় নোজাকি তাকে ফোন করে চিৎকার করে বলে, শিগগির ওই বাসার সব তাবিজ ছিঁড়ে পুড়িয়ে ফেল, ওগুলো রক্ষা কবচ না, ওগুলো শয়তানকে ডাকার যন্ত্র। আসলে কিন্দা ইচ্ছাকৃতভাবে তাবিজের উপর কালো কালি দিয়ে দাগ দিয়ে রেখেছিল যাতে বগিওয়ান সরাসরি ওই বাসায় ঢুকতে পারে। মাকোতো তাবিজটা পোড়ানোর সাথে সাথেই ঘরের সবকিছু কাঁপতে শুরু করে। হিদেকির ছবি ভেঙে চুরমার হয়ে যায়। বগিওয়ান চলে এসেছে। মাকোতো তার আংটির শক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে চিসা কোথাও নেই। সে নিজেকে দোষ দিতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে চিসাকে হিদেকির পুরনো কোট বা আলখাল্লার নিচে খুঁজে পায়। রাতে কানি বাসায় ফিরলে মাকোতো তাকে তার শরীরের ভয়ঙ্কর সব কাটা দাগ দেখায়। সে বলে, হয়তো আমি মা হতে পারবো না বলেই বাচ্চাদের এত ভালোবাসি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে কানি চিসাকে কোলে নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। সে জানে না কোথায় যাবে। সে নোজাকিকে ফোন করে কান্নাকাটি করতে থাকে। আমি কি করব বুঝতে পারছি না। নোজাকি তখন ধমক দিয়ে বলে, তুমি মা, তোমাকে শক্ত হতে হবে। এই কথাটা কানির বিবেককে জাগিয়ে তোলে। সে টয়লেটে বসে চিসার দিকে তাকায়। তার মনে পড়ে কিন্দা তার ফোন ধরছে না। সে চিসাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যেতে চাও? এরপর কানি বুঝতে পারে এতদিন সে ভুল করেছে। ওদিকে নোজাকি যখন কানির বাসায় পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাকোতো রক্তাক্ত অবস্থায় বাথরুমে পড়ে আছে। জানা যায় বগিওয়ান আয়না আর ধারালো জিনিস ভয় পায়, তাই মাকোতো কোনোমতে আয়নার সামনে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছে। কিন্তু আসল সত্য হলো, যখন চিসার মাথায় আঘাত লেগেছিল হিদেকি তখনও ব্লগিংয়ে ব্যস্ত ছিল, আর তার সেই পাপের ফলেই বগিওয়ান তাকে মেরে ফেলেছিল। আর কানি যখন মাকোতোকে বলেছিল, আমার মেয়েকে তুমি নিয়ে নাও, তখন বগিওয়ান কানির পেটের অনাগত সন্তানকেও নষ্ট করে দিয়েছিল। হিদেকি আর কানি দুজনেই শেষ মুহূর্তে নিজেদের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর পরের দৃশ্যে দেখা যায় নোজাকি এক অন্ধকার নদীর ধারে দাঁড়িয়ে আছে, তার কোলে একটা বাচ্চা। এটা আসলে একটা স্বপ্ন বা হ্যালুসিনেশন। তার এক্স গার্লফ্রেন্ড তাকে বলছে, তুমি বাচ্চা চাওনি তাই আমি তাকে মেরে ফেলেছি। হঠাৎ এক রহস্যময়ী নারী সানগ্লাস পরে সেখানে হাজির হয় এবং নোজাকিকে বলে, বাচ্চাটাকে দেবতাদের কাছে ফেরত দাও। নোজাকি নিচে তাকিয়ে দেখে নদীর পানিতে হাজার হাজার মরা বাচ্চার লাশ ভাসছে। এটা জাপানি মিথোলজির সেই নরকের নদী। সেই সানগ্লাস পরা নারী আর কেউ না, সে হলো জাপানের সবচেয়ে শক্তিশালী ওঝা কোকোতো, অর্থাৎ মাকোতোর বড় বোন। সে নোজাকির স্বপ্ন ভেঙে দেয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর মাকোতো চিসাকে বাঁচাতে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু কোকোতো তাকে মন্ত্র পড়ে ঘুম পাড়িয়ে দেয়, কারণ সে জানে এখন লড়াইটা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। চিসার আত্মাকে বাঁচাতে হলে এখন সবাইকে এক হতে হবে। কোকোতো আসলে একা থাকতে পছন্দ করে, তার কোনো দুর্বলতা নেই, তাই সে পরিবারের কাউকে জড়ায় না। কিন্তু সে যখন নোজাকির মনের ভিতর উকি দেয় তখন বুঝতে পারে নোজাকি আসলে তার বোন মাকোতোকে ভালোবাসে। যাই হোক, ফাইনাল লড়াইয়ের দিন ঘনিয়ে আসে। কোকোতোর ফিলোসফি হলো, শয়তান হোক বা দেবতা, সবাইকে সমান সম্মান দিয়ে হ্যান্ডেল করতে হয়। জাপানি মিথোলজি অনুযায়ী শুরুতে দেবতা আর শয়তান একই থাকে। মানুষ তাদের পূজা করলে তারা দেবতা হয়, আর অবহেলা করলে শয়তান। কোকোতোর নির্দেশে নোজাকি আবার হিদেকির ফ্ল্যাটে যায় ঘর পরিষ্কার করতে। টিভিতে তখন নিউজ চলছে যে হিদেকির বন্ধু কিন্দা মারা গেছে। ফ্ল্যাটে ঢুকে নোজাকি অবাক হয়ে দেখে সেই এক হাতওয়ালা বয়স্ক ওঝা সে হিদেকির সাথে গল্প করছে। হিদেকি হাসছে আর বলছে, আমি তো মরে গেছি, তাতে কি? হঠাৎ ওই ওঝা একটা ছুরি বের করে হিদেকির হাতে সজোরে গেঁথে দেয় এবং জিজ্ঞেস করে, ব্যথা লাগছে? হিদেকি অবাক হয়ে বলে, না তো। তখন ওঝা তাকে মনে করিয়ে দেয়, ব্যথা তো শুধু জীবিতরাই পায়, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে না, তার মানে তুমি আর এই দুনিয়ায় নেই। এই কথাটা শুনে হিদেকি চিৎকার করে ওঠে। সে তার মেয়ে চিসাকে দেখতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
ওঝা হিদেকির আত্মার মুক্তি বা প্রার্থনা শেষ করে নোজাকির হাতে ছুরিটা দিয়ে হঠাৎ গায়েব হয়ে যায়। নোজাকি তখন বুঝতে পারে সে এতক্ষণ একটা আত্মার সাথে কথা বলছিল। ঘর পরিষ্কার শেষ করে নোজাকি বসে বসে হিদেকি আর কানির বিয়ের ভিডিও ক্যাসেট দেখছিল। ভিডিওতে সবাই কত খুশি, আর বাস্তবে সব শেষ। এটা ভেবে সে দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তখনই ল্যান্ডফোনে একটা কল আসে। নোজাকি ফোন ধরতেই মাকোতোর গলা শুনতে পায়, কিন্তু হঠাৎ গলার স্বর বদলে যায়। এটা কিন্দার গলা, কিন্তু কিন্দা তো মারা গেছে। নোজাকি ভয়ে জমে যায় যখন সে খেয়াল করে ফোনের আওয়াজটা আসলে টিভিতে চলা বিয়ের ভিডিওর ভেতর থেকে আসছে। ভিডিওর ভেতর থাকা মৃত কিন্দা নোজাকির সাথে কথা বলছে। নোজাকি রাগে আর ভয়ে ছুরি ঘোরাতে থাকে। ঠিক তখনই কোকোতো সেখানে এন্ট্রি নেয়। সে বলে, বগিওয়ান ধারালো জিনিস আর আয়না ভয় পায়, তাই ওগুলো সরিয়ে ফেলো। আমরা ওকে ভয় দেখাবো না, বরং আদর করে ডেকে এনে শেষ করব। শুরু হয় এক বিশাল তান্ত্রিক যজ্ঞ। সিন্টো পুরোহিতরা মন্ত্রপলা শুরু করে। ড্রামের শব্দে চারপাশ কেঁপে ওঠে। তারা মুরগির ডাক নকল করে সকাল হওয়ার ভান করে যাতে অন্ধকার দূর হয়। মন্ত্রের চোটে বাস্তব জগৎ আর আধ্যাত্মিক জগতের দেয়াল ভেঙে যেতে শুরু করে। ঠিক যখন সন্ধ্যার আভা দেখা দেয়, মানে দিন আর রাতের মিলনস্থল, ঠিক তখনই বগিওয়ান আক্রমণ করে। হঠাৎ একটা অদৃশ্য শক্তি নোজাকিকে টেনে হিচড়ে নিয়ে যায়। ওদিকে সেই এক হাতওয়ালা ওঝাকে বগিওয়ান খেয়ে ফেলে। নোজাকি নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত মায়ার জগতে। সে দেখে মাকোতো সেখানে চিসাকে আগলে বসে আছে। মাকোতো তাকে বলে, আমি যদি এখান থেকে যাই, ওরা চিসাকে নিয়ে যাবে। আমি আমার বাচ্চাকে ছাড়ব না। নোজাকি অবাক হয়ে বলে, আমাদের তো কোনো বাচ্চা নেই। এটা শুনে মাকোতো ক্ষেপে যায়। সে কাচের টুকরো দিয়ে নিজের পেটে আঘাত করে রক্ত বের করে দেয়। আসলে বগিওয়ানের প্রভাবে মাকোতো আর নোজাকির মনের সুপ্ত ভয় আর কষ্টগুলো বেরিয়ে আসছিল। বাস্তবে তখন বগিওয়ানের সাথে ওঝাদের ভয়ঙ্কর যুদ্ধ চলছে। একের পর এক ওঝা মারা পড়ছে, রক্তে ভেসে যাচ্ছে পুরো এলাকা। বগিওয়ান জিতছে। নোজাকি যখন বাস্তবে জ্ঞান ফিরে পায়, সে দেখে তার পাশে মাকোতো রক্ত বমি করছে, আর সেই রক্তের মধ্যে কিলবিল করছে অদ্ভুত সব পোকা। কোকোতো জানায় বগিওয়ান মাকোতোর শরীরে ঢুকে পড়েছে। সে মানুষের দুর্বলতা খোঁজে, সেখানে আঘাত করে। কোকোতো বেদির দিকে এগিয়ে যায় যেখানে চিসা শুয়ে আছে। সে বুঝতে পারে চিসা নিজেই আসলে বগিওয়ানকে ডেকেছে। চিসা নিজেকে খারাপ মেয়ে মনে করত, কারণ তার বাবা মা তাকে ভালোবাসত না। তাই সে একাকিত্ব দূর করতেই শয়তানকে ডেকেছিল। কোকোতো সিদ্ধান্ত নেয় এই শয়তানকে থামানোর একমাত্র উপায় হলো চিসাকে মেরে ওই শয়তানের জগতেই পাঠিয়ে দেওয়া। চিসা যন্ত্রণায় ছটপট করছে। নোজাকি এটা মেনে নিতে পারে না। সে বাধা দিতে গেলে কোকোতো তাকেও ছুরি মারে, এটা চেক করার জন্য সেও পজেসড কিনা। কিন্তু নোজাকি ব্যথা পায়, মানে সে ঠিক আছে। নোজাকি চিৎকার করে বলে, বাচ্চাটাকে মেরো না। কোকোতো অবাক হয়, তুমি তো বাচ্চাদের ঘৃণা করতে। নোজাকি তখন মাকোতোর দিকে তাকায়, যে কিনা নিজের জীবন দিয়ে চিসাকে আঁকড়ে ধরে আছে। এটা দেখে নোজাকি এক সেকেন্ডও দেরি না করে কোকোতোর মন্ত্র পড়া আয়নাটা আছাড় মেরে ভেঙে ফেলে। সে চিসাকে মরতে দেবে না। আয়না ভাঙার সাথে সাথে কোকোতো বুঝতে পারে সে নিজেও আসলে বগিওয়ানের দ্বারা প্রভাবিত হচ্ছিল। তার অহংকারকে কাজে লাগিয়ে বগিওয়ান তাকে দিয়ে চিসাকে মারতে চাইছিল। হঠাৎ দেয়াল ফেটে যায় এবং চিসার আঁকা ছবিগুলোর ভেতর থেকে বগিওয়ানের আসল রূপ বেরিয়ে আসে, এক বিশাল রক্তের দলা আর মাংসপিণ্ড। কোকোতো বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে। সে নোজাকি আর মাকোতোকে ধাক্কা দিয়ে ব্যালকনিতে পাঠিয়ে দেয়। সে বলে, তোমরা পালাও, আমি একে আটকে রাখছি। দুই বোন একে অপরের দিকে তাকায়। কোকোতো শেষবারের মতো বলে, বোকা মেয়ে, যা এখান থেকে। এরপর এক বিকট বিস্ফোরণ হয়। ব্যালকনি দিয়ে রক্তের বন্যা বয়ে যায়। কোকোতো নিজেকে উৎসর্গ করে বগিওয়ানকে নিয়ে শেষ হয়ে যায়, কিন্তু চিসাকে বাঁচিয়ে দিয়ে যায়। সব শেষে আমরা দেখি চিসা এখন নোজাকি আর মাকোতোর সাথে আছে। চিসার বাবা মা তাকে অবহেলা করেছিল, কিন্তু এই দুজন মানুষ যারা রক্ত সম্পর্কিত কেউ না, তারা তাকে বাঁচানোর জন্য নরক পর্যন্ত গেছিল। মুভিটা শেষ হয় এক গভীর বার্তা দিয়ে, বগিওয়ান নামের এই দানব আসলে আমরা তৈরি করেছি। ভামা পরিবার, বাবা মায়ের অবহেলা আর স্বার্থপরতা যতদিন থাকবে, ততদিন শিশুদের মনে জন্ম নেবে বগিওয়ান। চিসা এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, হয়তো সে স্বপ্নে দেখছে তার প্রিয় অমলেট রাইস। এই মুভিটির নাম হলো ইট কামস, বা জাপানি নাম পুরু। এটি মুক্তি পায় 2018 সালে। আইএমডিবিতে রেটিং 6.2 হলেও হরর মুভি লাভারদের কাছে এটি একটি মাস্টারপিস। এই মুভিটির বিশেষত্ব হলো এটি শুধু আপনাকে ভয় দেখাবে না, বরং আপনার সাইকোলজিক্যাল দিক নিয়ে খেলবে। সাধারণত হরর মুভিতে ভূত থাকে, কিন্তু এখানে দেখানো হয়েছে যে মানুষের অবহেলা আর একাকিত্ব ভূতের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। মানুষ কেন এই মুভিটা দেখে?
কারণ মানুষ নিজের অজান্তেই ভয় পেতে ভালোবাসে, আর এই মুভিটা আপনাকে ভয়ের একদম গভীরে নিয়ে যাবে। মুভিটা দেখার পর আপনি আপনার চারপাশের ছেলেমেয়েদের দিকে একটু অন্যভাবে তাকাতে বাধ্য হবেন। আপনার কি মনে হয় আমাদের সমাজের অবহেলায় কি নতুন কোনো দানব তৈরি করছে না? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এমন সব রোমহর্ষক গল্পের জন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।